আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলা মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে একটা রূপকথার গল্পের আলাপ করব। একই সাথে শিরোনামটা এভাবে বলতে পারি যে ১/১১ নির্বাচন কমিশনার এবং ইউনূসের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার হতে যাচ্ছেন। 1/11 বাংলাদেশের ইতিহাসে একটি আলোচিত সময়। ২০০৭ সাল, ৮ সাল, এই ২ বছর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন একটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেই সময় সেনাবাহিনী প্রধান ছিলেন মঈন আহমেদ, এবং সেই সময়ের শাসনকাল আমরা দেখেছি। আমি বারবারই বলি সেই সময়টাকে প্রশংসা করতে হয়, আমি প্রশংসা করি, কারণ সেই সময় দেশের প্রশাসন বেশ একটা টাইট অবস্থায় ছিল। দুর্নীতির বাজদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। রাজনীতিবিদ যারা দুর্নীতির মাধ্যমে রাজনীতি করেছেন, রাজনৈতিক চর্চা করেছেন, তাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। এমন একটা টাইট সময় ছিল। কিন্তু সেই সময় নিয়েও নানা বিতর্কিত আলাপও আছে। দুর্নীতি দমনের আড়ালে কিছু অনিয়মের কথাও শোনা যায়। এর সত্য মিথ্যা জানি না। এখন এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশে যে সরকার ক্ষমতায়, স্বর্গ থেকে নেমে আসা একটা সরকার, স্বর্গ থেকে নেমে আসা একটা রাজনৈতিক দল বিএনপি, এবং এই বিএনপি যারা করেন, বিএনপির যারা নেতা মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ, তারা একদম স্বর্গ থেকে নেমে এসছেন। তারা এখন সেই 1/11 নিয়ে তদন্ত করছেন, বিচার করছেন, এবং সেই বিচারে অবস্থা যেটি মনে হচ্ছে, সেই সময়ের ২০০৮ সালের নির্বাচনটা নাকি ছিল বাংলাদেশের একদম সেরা স্মরণকালের সেরা কলঙ্কিত একটা নির্বাচন। এখনকার সময়ে এটি বলা হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ দেখেছি যে ২০০৮ সালের নির্বাচন ছিল স্মরণকালের একটা সেরা ইলেকশন, ভালো ইলেকশন। এবং সেই সময় নাকি বিএনপি ক্ষমতায় আসতো, এমন জরিপ এখন হাজির করা হচ্ছে। সেই সময় বিএনপি কেন ক্ষমতায় আসতো, বিশেষ করে ২০০১-০৬ আমলে বিএনপির যে দুঃশাসন, সেই দুঃশাসনের পরেও বিএনপি ক্ষমতায় আসতো, এখন এগুলো বলা হচ্ছে। আমরা একটু দেখি রূপকথার গল্পে কিভাবে সাজানো হয়েছে। আমরা দৈনিক মানব জমিন পত্রিকা, একটা ট্যাবলয়েড পত্রিকা আছে বাংলাদেশে, সেই ট্যাবলয়েড পত্রিকাটা কি লিখেছে তার আলোকে এই মুহূর্তে আলাপটা করতে চাই। বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় ১/১১, এটা কিন্তু তাদের ভাষা, মানব জমিনের ভাষা। সেই জামানায় হওয়া ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুরুতে মোটা দাগে অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু আওয়ামী লীগের দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন সেই প্রশ্নগুলোকে অনেকটা চাপা দিয়ে রেখেছিল। আজ সময় এসেছে, ওই যে বললাম, স্বর্গ থেকে নেমে এসেছে বিএনপি নামের একটি দল, বিএনপির নেতারা, এই মুহূর্তের প্রধানমন্ত্রী। এই কারণে আজকে সময় এসেছে সেই সত্যকে সামনে আনার। কারণ দেশে ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী হওয়ার পেছনে ২০০৮ সালের ওই নির্বাচনই ছিল সবচেয়ে বড় নিয়ামক। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত সূক্ষ্ম কৌশলে নিয়ন্ত্রিত একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো এবং বিএনপিকে শক্তিহীন করার একটি মাস্টার প্ল্যান সাজিয়েছিল। আজ আমরা আলোচনা করব সেই পরিকল্পনার অন্যতম কারিগর এবং তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন কি গ্রেপ্তার হতে যাচ্ছেন। ২০০৮ সালের ওই পাতানো পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে বড় ভূমিকায় ছিলেন তৎকালীন ডিজিএফআই ও সেনাবাহিনীর শীর্ষ কিছু কর্মকর্তা, যাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তবে এই পরিকল্পনায় শুধু সেনারাই ছিল না, এর বাইরে তৎকালীন নির্বাচন কমিশন ও প্রশাসনের একটি বিশাল অংশ সরাসরি মাঠে নেমেছিল। ফলাফল কি হয়েছিল আমরা দেখেছি। সম্মিলিত এই পরিকল্পনার ফলে আওয়ামী লীগ তথাকথিত, তাদের ভাষায় এখন তথাকথিত বলা হচ্ছে, ভূমিধস জয় নিয়ে ক্ষমতায় আসে, আর বিএনপিকে মাত্র ২৯টি আসন নিয়ে বিরোধী দলের সারিতে বসতে হয়। সম্প্রতি গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে সেই বিতর্কিত নির্বাচনের চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করছেন। গোয়েন্দা সূত্রে জানা গেছে, সেই নির্বাচনের অন্যতম বড় জালিয়াতি ছিল অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো। এই অতিরিক্ত ব্যালটগুলো নির্ধারিত ছক অনুযায়ী বিশেষ আসনে বণ্টন করা হয়েছিল এবং তা যোগ করে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল। অথচ আসল চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। নির্বাচনের আগে ডিজিএফআই এবং এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার জরিপে দেখা গিয়েছিল তৎকালীন ক্ষমতা ছেড়ে দেওয়া বিএনপি আসনের দিক থেকে অনেক এগিয়ে ছিল, প্রায়
সব নিরপেক্ষ জরিপই বলছিল বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে, কিন্তু তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ এবং অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্টরা বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দিতে রাজি ছিল না। তারা পরিকল্পনা সাজিয়েছিলেন বিএনপিকে মাত্র 30টির মতো আসন দেওয়ার জন্য। এই পরিকল্পনা বাস্তবায়নে নেওয়া হবে বেশ কিছু সূক্ষ্ম কৌশল, যার বেশিরভাগই বাস্তবায়ন করে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন 3 সদস্যের নির্বাচন কমিশন। বিতর্কিত সেই নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ওঠায় সিসি এটিএম শামসুল হুদা দীর্ঘ সময় নিভৃতে কাটিয়ে শেষ পর্যন্ত প্রয়াত হয়েছেন। কিন্তু বাকি 2 কমিশনারের কি হাল? একজন হচ্ছেন সোহুল হোসেন, যিনি আওয়ামী লীগের আমলে হওয়া 2টি নির্বাচনে দলটির প্রার্থী হওয়ার জন্য রীতিমতো তৎপর ছিলেন, যদিও তিনি মনোনয়ন পাননি। আর অন্যজন হলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। মজার ব্যাপার হলো তিনি বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ ইউনূসের উপদেষ্টা পরিষদের একজন সদস্য ছিলেন। সম্প্রতি যখন অতিরিক্ত ব্যালট ছাপানোর চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, তখন স্বাভাবিকভাবেই এর দায় তৎকালীন কমিশনের জীবিত 2 সদস্যের উপর বর্তায়। বিশেষ করে 1/11 অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ গ্রেপ্তার হওয়ার পর রিমান্ডে এই বিষয়গুলো নিয়ে চাঞ্চল্যকর সব স্বীকারোক্তি দিচ্ছেন বলা হচ্ছে। গোয়েন্দা সূত্রের দাবি অনুযায়ী 2008 সালের নির্বাচনের আগে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী শেখ হাসিনার সঙ্গে একটি গোপন চুক্তি করেছিলেন। সেই চুক্তির ভিত্তিতে এই পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়। বিনিময়ে জেনারেল মাসুদ ও তার অনুসারীদের সব অপকর্ম থেকে সুরক্ষা দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে পুরস্কৃত করে সংসদ সদস্য বানানো হয়। নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তা আবু রুশদ সম্প্রতি এক লেখায় লিখেছেন, মানবজমিন এই স্টোরিটাতে এই আবু রুশদের লেখারও রেফারেন্স দিয়েছে। এই আবু রুশদ লিখেছেন, সেই সময় বিএনপি এককভাবে 155 থেকে 160টি আসনে এগিয়েছিল। চিন্তা করুন, 2001-06 শাসন আমলে বিএনপি বাংলাদেশকে সোনায় মরিয়ে দিয়েছিল, যার কারণে 150 থেকে 60টি আসন মানে একক সংখ্যাগরিষ্ঠতার মতো আসন পেয়েছিল। এই আবু রুশদ সাহেব সেটি বলছেন। কিন্তু জেনারেল মঈন আহমেদের কঠোর নির্দেশ ছিল বিএনপিকে 30টি বেশি আসন দেওয়া যাবে না। এই নির্দেশনা বাস্তবায়নে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং শুরু করেন এটিএম আমিন ও শেখ মামুন খালেদ। এই ইঞ্জিনিয়ারিং এর ধাপগুলো ছিল অতিরিক্ত ব্যালট ছাপানো, গোপনীয়তা পরিবহন করা এবং প্রশাসনের সহায়তায় ফলাফল নিয়ন্ত্রণ করা। শুধু ব্যালট নয়, ভৌগোলিক কারচুপিরও অভিযোগ ছিল। এশিয়া ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ANFREL তাদের প্রতিবেদনে বলেছিল, সে সময় সীমানা পুনর্নির্ধারণ আইনসম্মত মনে হলেও এর রাজনৈতিক ফলাফল ছিল পক্ষপাত দুষ্ট। দীর্ঘদিনের পরিচিত ভোটার কাঠামো ভেঙে দিয়ে বিএনপির সেফ সিট বা নিরাপদ আসনগুলোকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। জরুরি অবস্থার কারণে রাজনৈতিক দলগুলো তখন শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সবচেয়ে বেদনাদায়ক তথ্য হলো, বেগম খালেদা জিয়া এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু জামায়াতের এক শীর্ষ নেতা, যাকে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ফাঁসি দেয়, তিনি বেগম জিয়াকে আশ্বস্ত করেছিলেন যে সব জরিপে বিএনপি এগিয়ে আছে এবং তারা জয়ী হবে। দর্শক, ইতিহাসের চক্র আজ ফিরে এসেছে। শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য দায়ী পরবর্তী 2 সিইসি KM নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল এখন কারাগারে। নুরুল হুদা রাতের ভোটের জন্য এবং আওয়াল ডামি নির্বাচনের জন্য অভিযুক্ত। তাহলে যে নির্বাচনের মাধ্যমে এই ফ্যাসিবাদী শাসন সূচনা হয়েছিল, সেই 2008 সালের নির্বাচনের কুশলীরা কেন ধরাছোঁয়ার বাইরে থাকবেন? গোপন সূত্রে খবর পাওয়া গেছে, তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন ও সোহুল হোসেন এখন কড়া নজরদারিতে রয়েছেন। অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো এবং নির্বাচনী ইঞ্জিনিয়ারিং এর অকাট্য তথ্য সামনে এলে সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেনের গ্রেপ্তার হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র বলেই অনেকে মনে করছেন। আপনার কি মনে হয় 1/11 এই কুশীলবদের বিচার কি এই সরকারের আমলে হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আমাদের রূপকথার গল্পটা শেষ হলো। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, 2024-এর 5 আগস্ট বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমালেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই আছেন। দিল্লিতে একটি খুবই গোপন জায়গায় তাকে রাখা হয়েছে।
সেই সম্পর্কে জানা গেছে যে 6 স্তরের নিরাপত্তা বেষ্টনীর মাঝে তিনি বসবাস করছেন। নিরাপত্তা বেষ্টনী অনেকটা একটা দেশের প্রধানমন্ত্রীর যেমন নিরাপত্তা বেষ্টনী থাকে তেমন নিরাপত্তা বেষ্টনী তাকে দেয়া হয়েছে। কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ খবর এসেছে। লন্ডন প্রবাসী এক আওয়ামী লীগের নেতার বরাত দিয়ে গণমাধ্যম বলার চেষ্টা করছে শেখ হাসিনা দিল্লিতে এই মুহূর্তে নিয়মিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করছেন এবং আওয়ামী লীগের নেতাদের রীতিমতো ঢল নেমেছে শেখ হাসিনার সঙ্গে একবার সাক্ষাৎ পাওয়ার জন্য, যার বেশিরভাগই সারা বিশ্বে বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা। কিন্তু এত নিরাপত্তা বেষ্টনী পার করে শেখ হাসিনা কিভাবে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করছেন, শেখ হাসিনা কেমনভাবে দিন অতিবাহিত করছেন, তার প্রতিদিনের কর্মসূচিতে কি থাকছে, প্রতি সপ্তাহের কর্মসূচিতে কি থাকছে, শেখ হাসিনা আগামীর রাজনীতির জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন, আওয়ামী লীগ তার রাজনীতিতে ফিরে আসার জন্য কি কি প্ল্যান করছে, সেগুলো জানা গেছে লন্ডন প্রবাসী এক আওয়ামী লীগের নেতার তরফ দিয়ে। এবং বাংলাদেশের গণমাধ্যম দৈনিক মানবজমিন এটা নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে। চলুন একটু জেনে দেখি শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের ভিড় কিভাবে সামলাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে একটি নতুন চ্যানেলের যাত্রা শুরু হয়েছে। 5 জন তরুণের এই উদ্যোগ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে তারা দাঁড়াতে চাইছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্তত এই মহতি কাজের পেছনে অনুপ্রেরণা যেন আপনি হতে পারেন সেই ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা আমাদের রইল। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম শেখ হাসিনার দিল্লি জীবনযাপন নিয়ে। দিল্লি জীবনযাপন কেমন কাটছে সেরকম আভাস পাওয়া যাচ্ছিল, কিন্তু এবার মানবজমিন তার রিপোর্টে লন্ডন প্রবাসী এক আওয়ামী লীগ নেতার বরাত দিয়ে যে তথ্য সামনে এনেছে, সেই তথ্যে মনে হচ্ছে যে শেখ হাসিনা দিল্লিতে বেশ নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন। খুব একটা একাকিত্ব যে তাকে পেয়ে বসেছে সেটা বলা যাবে না। নিয়ম করে প্রতি সপ্তাহে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মিটিং করছেন। প্রতি সপ্তাহে অন্তত 5-7 জন নেতার দেখা করার সুযোগ হচ্ছে এবং সেই দেখা করতে গিয়ে নিরাপত্তা বেষ্টনী পার হওয়ার জন্য কি কি পদক্ষেপ তাদের নিতে হচ্ছে, শেখ হাসিনা সেখানে কেমন দিন যাপন করছেন, সেগুলো নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে মানবজমিন। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, লন্ডন প্রবাসী নেতার মুখে দিল্লিতে শেখ হাসিনার জীবন যেভাবে চলছে। রিপোর্টে বলা হয়েছে যে দিল্লিতে যে এলাকায় আছেন সেই এলাকায় জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। অন্তত 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থার ভেতরে তিনি থাকেন। প্রতিটি স্তরে হাইলি ট্রেন্ডেড কমান্ডোর সাথে উন্নত প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক তদারক করা হয় দর্শনার্থী যারা আসে তাদের ব্যাপারে। শেখ হাসিনা নেতাকর্মীদের সাথে যোগাযোগের জন্য নিজের যে মোবাইল ব্যবহার করেন সেটা ব্রিটেনের একটি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে ভিপিএন অ্যাক্টিভ করে লোকেশন পরিবর্তন করে কথা বলেন। অর্থাৎ তার লোকেশন যেন কেউ ট্রেস করতে না পারে সেই কারণে তিনি ভিপিএন ব্যবহার করেন এবং ব্রিটেনের একটি নাম্বারের হোয়াটসঅ্যাপ অ্যাপ ইউজ করেন। তার মানে তার বাংলাদেশের নাম্বার ইউজ করেন না, ভারতের কোনো নাম্বার ইউজ করেন না, ইউজ করেন ব্রিটেনের একটি নাম্বার যেটার হোয়াটসঅ্যাপ ভার্সন, তাও ভিপিএন ব্যবহার করে ভারতের বাইরের লোকেশন দেখিয়ে তিনি হোয়াটসঅ্যাপে কথা বলেন, এমনটা জানানো হচ্ছে। প্রতি সপ্তাহে 7 জন নেতাকর্মী দেখা করার সুযোগ পান শেখ হাসিনার সঙ্গে। সেই দেখা করার প্রক্রিয়াও অনেক দীর্ঘ এবং নিরাপত্তায় ঘেরা। কি সেই দীর্ঘ? সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসেন একজন লন্ডন প্রবাসী নেতা। তিনি নাম প্রকাশ না করার শর্তে শেখ হাসিনার সঙ্গে দেখা করার অন্তত 1 মাস আগে সিভি সহ সকল তথ্য তার নিরাপত্তায় থাকা ভারতীয় সংস্থার হাতে তাকে দিতে হয়। সকল ব্যাকগ্রাউন্ড চেক করার পর শেখ হাসিনার অনুমতি সাপেক্ষে দেখা করার সুযোগ পাওয়া যায়। দেখা করে আসা সেই নেতা জানান, শেখ হাসিনার থাকার লোকেশন কোনোভাবেই জানা সম্ভব নয়। তিনি যেখানে থাকেন সেখানে সরাসরি যাওয়ার সুযোগ নেই, তবে মনে হয় তিনি কোনো বাহিনীর এরিয়াতেই থাকেন, এরিয়ার ভেতরেই থাকেন। সেটা তিনি বলছেন, কোনো একটা বাহিনীর এরিয়ার ভিতরে থাকেন। তার মানে কি তাকে ক্যান্টনমেন্ট এলাকায় রাখা হয়েছে?
নাম প্রকাশে অনিচ্ছুক সেই নেতা বলেন, দেখা করতে যাওয়ার দিনও প্রক্রিয়া বেশ জটিল। অন্তত 6 জায়গায় দর্শনার্থীদের চেক করা হয়, 6 স্তরের নিরাপত্তা পেরিয়ে যেতে হয়। মোবাইল সহ যাবতীয় জিনিস সর্বপ্রথম চেক করার সময় আটকে দেওয়া হয়। চেক করার প্রক্রিয়ায় মনে হবে শরীরের প্রতিটি লোমকূপও চেক করা হয়। এই নিরাপত্তার বিষয়টি পুরোটাই ভারত সরকারের পক্ষ থেকে দেখভাল করা হয় বলে ওই নেতা জানিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনার থাকা, খাওয়া, চিকিৎসা, নিরাপত্তা সবকিছুই ভারত সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। শেখ হাসিনার সঙ্গে দেখা করার অভিজ্ঞতা কেমন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা এখনও আগের মতোই শক্ত সামর্থ্য রয়েছেন। অর্থাৎ তার দেখা শেখ হাসিনা আগের মতোই আছেন, এতটুকু পরিবর্তন হয়নি, সেই দাবি তিনি করছেন। কিন্তু সেটা প্রায় 2 বছর হতে চলল, সেটা কতটা বাস্তবতা সম্পন্ন সেই প্রশ্ন হয়তো অনেকে করতে পারেন। দেখা করে আসা নেতা আরও জানান, শেখ হাসিনা 2024 সালের জুলাই আগস্টের ঘটনা নিয়েও বিচলিত বা এটি নিয়ে যে বাস্তবতা সেটাও মানতে নারাজ। তিনি এখনো মনে করেন দেশের ভেতর থেকেই আওয়ামী লীগের পক্ষের আমলা ও সরকারি লোকজন তাদের জন্য কাজ করবে। তিনি বলেন, প্রায় ঘণ্টাখানেকের কথাবার্তায় তিনি যেটা বুঝতে পেরেছেন, শেখ হাসিনা দলের নেতৃত্ব নতুন কারো হাতে দিতে একেবারেই রাজি না। তাহলে দল চলবে কিভাবে, সেটাও একটা বড় প্রশ্ন। এমনকি তিনি চান না তার ছেলে মেয়ে কেউ দলের নেতৃত্বে আসুক, এমনকি তারা কোনো বিবৃতি দিক, এটাও তিনি চান না। দলের একক নেতৃত্ব শেখ হাসিনা নিজের কাছেই রাখতে চান। সেই নেতা বলেন, শেখ হাসিনার ধারণা আরেকটা রাজনৈতিক পট পরিবর্তনের ভেতর দিয়ে খুব শিগগিরই আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, প্রবেশ করবে। ভারতে পালিয়ে থাকা নেতাকর্মী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে থাকা নেতাকর্মীরা প্রতি 15 দিনে একবার দেখা করার সুযোগ পাচ্ছেন, তবে একবারে 7 জনের বেশি দেখা করার সুযোগ দেয়া হচ্ছে না। এই পয়েন্টটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে এই নিউজটা যখন পড়ি, যে শেখ হাসিনা এখনও মনে করছেন যে বিকল্প নেতৃত্বের প্রয়োজন নেই, তার ছেলে মেয়ে তাদেরকেও নেতৃত্বে আনতে তিনি চান না। তাহলে আওয়ামী লীগ চলবে কিভাবে, সেটা একটা বড় প্রসঙ্গ। তিনি যদি আগামী 5 বছর 10 বছর দেশে ফিরতে না পারেন, কিংবা তার বয়স এখন 78 পেরিয়ে 79 বছর বয়সে তিনি যদি মনে করেন যে আওয়ামী লীগের নেতৃত্ব কিংবা আওয়ামী লীগ যখন ফিরে আসবে তখন আবার নির্বাচন হলে আওয়ামী লীগ জিতলে আবারও তিনি প্রধানমন্ত্রী হবেন, এই ভাবনা কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্নও আসছে। আওয়ামী লীগ মানে অনেক আগেই আওয়ামী লীগের তার বিকল্প নেতৃত্ব খুঁজে ফেরা উচিত ছিল। তিনি দেশে থাকতেই অন্তত 2018 নির্বাচনের পরেই আওয়ামী লীগের বিকল্প নেতৃত্বের দিকে যাওয়ার প্রয়োজন ছিল। আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী তারা সেটাই মনে করেন, কিন্তু শেখ হাসিনা সেই পথে হাঁটেননি। অনেকে শেখ হাসিনার যারা সমালোচক তারা বলেন যে শেখ হাসিনা আজীবন আওয়ামী লীগের নেতৃত্বে থাকতে চান। তিনি হয়তো ভাবছেন যে তার মারা যাওয়ার পরে আওয়ামী লীগের কি হবে না হবে, মারা যাওয়ার পরে তখন পরিস্থিতি বুঝে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। কিন্তু যতদিন বেঁচে আছেন ততদিন আওয়ামী লীগের নেতৃত্ব কিংবা আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হলে সেই সরকারের প্রধান হিসেবে তিনিই থাকতে চান, এরকম একটা ভাবনা তার মধ্যে আছে। এই লন্ডন প্রবাসী নেতার বক্তব্যেও তেমনটাই মনে হচ্ছে যে আওয়ামী লীগ এখনও বিকল্প নেতৃত্বের কথা ভাবছে না। যখন আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী ভারত কিংবা আমেরিকা কিংবা সম্প্রতি জাতিসংঘও সরকারকে চিঠি দিয়ে চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগ যেন রাজনীতিতে ফিরতে পারে, সেই জন্য তারাও মনে করছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বেই আওয়ামী লীগের পুনর্বাসন কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা উচিত। সেই ভাবনার বাইরে শেখ হাসিনা একেবারেই ভিন্ন ভাবনা পোষণ করছেন বলেই এই নেতার বক্তব্যে মনে হচ্ছে। তবে একটা ব্যাপার মানে জানা গেল যে শেখ হাসিনার সঙ্গে প্রতি সপ্তাহে দেখা করার জন্য দিল্লিতে ভিড় করছেন নেতাকর্মীরা, এবং সেই দেখা করার প্রক্রিয়াটা বেশ জটিল হলেও প্রতি সপ্তাহে অন্তত 5-7 জন করে নেতা দেখা করছেন, কথা বলছেন, এবং এই নেতা বলছেন সেই দেখা করা কথা বলার সময়ের মেয়াদ অন্তত 1 ঘন্টা। দর্শক, আপনার কাছে কি মনে হয়, আওয়ামী লীগের এই যে নেতাদের দিল্লিতে ভিড় করা, এটার পাশাপাশি আওয়ামী লীগ যে বিকল্প নেতৃত্বের কথা ভাবছে না, এই প্রক্রিয়াটাকে আপনি কতটা যৌক্তিক মনে করছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।